সারা বাংলাদেশে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন অথবা যারা বিএনপি করেনও না, তাদের মধ্যে সবার একটা আগ্রহ ছিল বা ইন্টেনশন ছিল যে 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, 8ই আগস্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করলেন, হয়তো 9, 10, 11 তারিখে বাংলাদেশে ফিরে আসবেন জনাব তারেক রহমান। এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে। হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকের যে সম্ভাবনা, যেটা শিডিউল ফাইনাল, এই বৈঠক সম্ভাবনায় বিএনপিতে উৎসাহ, বিএনপি খুব খুশি। তো বিএনপি খুশি হওয়ার কারণ নাকি? বিএনপি প্রচার করছে এরকম, বা আওয়ামীপন্থী মিডিয়াগুলো বা বিএনপির কিছু মিডিয়া আছে, বাংলা আউটলুক, এরা প্রচার করছে এভাবে যে না, এই বৈঠকে বিএনপি রাজিই ছিল না, পরে রাজি হয়েছে। মানে এমন ভাব যে প্রফেসর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করতে চান লন্ডনে, যে আর তারেক রহমান রাজি হবেন না। আসসালামু আলাইকুম। আসলেই বিএনপি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে। কেমন গুরুত্ব দিচ্ছে সেটা বোঝার জন্য একটি খবরই যথেষ্ট। ডক্টর ইউনূস তারেক বৈঠক, লন্ডনে গেলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক বুঝতে পারছেন, ঢাকা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী যাচ্ছেন লন্ডনে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান যে বৈঠক করবেন, সেই বৈঠকের আগে হয়তো সরাসরি কিছু সলা পরামর্শ করবে এবং কী কী আলোচনা হইতে পারে তার বিস্তারিত দিক ঠিক করার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে লন্ডন গেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন। তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো চলুন তাহলে আর কথা কিসের, কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মূল্য বুঝে চলে যায়। হ্যাঁ দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা। এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে। হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এটার জন্য উনি লন্ডনে যাবেন। এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন। হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো? বেলারানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে? কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে? কয়েকটা কারণে খারাপ হয়েছে। মুজিব ফ্যামিলির পুরা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে। এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে, ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে, তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে যাবেন, যাওয়ার আগে উনি 4-5 জন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্টগুলো আমার কাছে দাও, আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে। লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? দুর্নীতি দমন সংস্থার একজন পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছে তাদের 2 জনকে সাথে উনি নিয়ে গেছেন, সাথে সবকিছু ডকুমেন্ট। এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে, এটা হাসিনা শেখ জেনে গেছে। কে জানাইছে জানেন? ওয়াকার। ওয়াকার হাসিনা শেখকে বলেছে, আফা আপনারে তো গাফা বানাইয়া দিব। কেন? সব কাগজপত্র লইয়া ইউনূস মিয়া লন্ডনে যাইতেছে। এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি? বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায়, সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার। তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে, হিন্দুদের একটা শ্লোক আছে না, মুমে রাম রাম বগল মে ছুরি। কথাটা কি আপনারা শুনছেন দর্শকবৃন্দ? মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম, কিন্তু বগলে একটা ছুরি আছে, পিঠে ঢুকায় দিব। এই ওয়াকার হইছে মোমে রাম রাম বগল মে ছুরি। সে একটা তার বউরে হাসিনার বইনেরে লইয়া গেছে, বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইউনূসে ঈদ মোবারক কইতে, কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি। পরিস্থিতিটা কি জানেন? মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনূস হচ্ছে ফখরুদ্দিনের মতো। ফখরুদ্দিনরা যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মইন কান ধইরা ঘুরাইছে, এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনূসের সাথে সেম আচরণ করব। কিন্তু এই বলদের বাচ্চারা একটা জিনিস ভুলা গেছে, ফখরুদ্দিন এক জিনিস, ফখরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে লায়ন। তাও আবার কোন লায়ন? আফ্রিকান লায়ন, হোয়াইট লায়ন।
এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায়, দে আর গোইং টু লুজ দেয়ার হ্যান্ড, আলটিমেটলি দে আর গোইং টু লুজ দেয়ার লাইফ। এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে, রকে জানাইছে যে ডক্টর ইউনূস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে। এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত, যে ডক্টর ইউনূস কি কি সাথে নিয়ে যাইতেছে। দর্শকবৃন্দ, কে জড়িত জানেন? জেনারেল ফেরদৌস, মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার। এই হারামখোর, এই সুর, এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করেন, ওনার পেশাবের রং কি, ওনার গুয়ের গন্ধ কি, এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে। যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমুল বিশ্বাস রে, গোরখোদক আব্বাসের বউরে, খায়রুল কবির খোকনের বউরে, মোহাম্মদ সালাম, এরা বসে আছিল। ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে। আমানুল্লাহ আমান, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা যেভাবে বসে থাকতো যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। দর্শক বিন্দু, অনেকে আমাকে বলে যে ভাই এই লোকজনদের ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল। ভাই ছিল। এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম, কিরে ভাই আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না, তাইলে মোহাম্মদ সালাম কি করে 2 দিন পর পর আমেরিকায় যায়? এই গোরখোদক আব্বাস 2 দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায়? এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, জীবনে প্রথমবার ব্যাংককে গেল। আব্দুল আওয়াল মিন্টু 2 দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায়, আমেরিকায় যায়। আমির খসরু মাহমুদ চৌধুরী 2 দিন পর পর লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। শুধু যায় না কে জানেন? বেগম জিয়া, যার চিকিৎসার দরকার ছিল। এরাই ষড়যন্ত্র করেছে। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস! টিউলিপ সিদ্দিক টের পেয়েছে ওয়াকারের সৌজন্যে, জেনারেল ফেরদৌসের সৌজন্যে, ডিজিএফআই সৌজন্যে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে। এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি। তারা লন্ডনে যাবে, লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয়, টিউলিপের নানা কি করছে, টিউলিপের চাচা খুনি তারেক সিদ্দিকী কি কি করছে, কোথায় চুরি করছে, কোথায় গুম করছে, টিউলিপ কি করে এত ধনবান হয়েছে, সব হিস্ট্রিগুলো ওখানে যাবে। টিউলিপও তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ে মিনিস্টার হয়েছিল, ওখান থেকে বকাটা গেছে তার নানার মতোই 6 মাসের মধ্যে কেন বকাটা হয়ে গেছে, এখনো এমপিত্ব আছে। এই হারামজাদি কত বড় সাহস, অধ্যত্ত, সে তা টুইটারে লিখছে মিট মি একটা পার্লামেন্ট। হায় রে মাগি, ব্রিটিশ পার্লামেন্ট কি তোর নানার সম্পত্তি, নাকি ব্রিটিশ পার্লামেন্ট তোর মায়ের বেশ্যাগিরি করার সম্পত্তি? টিউলিপ, তোর মা সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে? এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে। মাগিরে মাগি, তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে, তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস? তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই সাইজ করে দিবি পার্লামেন্টে? পার্লামেন্ট কি তোর মায়ের বেশ্যা পাড়ার আকড়া নাকি অন্য কিছু? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি উনি প্রতিশোধ পরায়ণ না। কি করেছে? জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে। সারা বাংলাদেশে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন অথবা যারা বিএনপি করেনও না, তাদের মধ্যে সবার একটা আগ্রহ ছিল বা ইন্টেনশন ছিল যে 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, 8ই আগস্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করলেন, হয়তো 9, 10, 11 তারিখে বাংলাদেশে ফিরে আসবেন জনাব তারেক রহমান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 10 মাস সময় হয়ে গেছে, তিনি বাংলাদেশে ফিরেননি। ইতিমধ্যে ওনার স্ত্রী যিনি আছেন ডক্টর জুবাইদা রহমান, তিনি বাংলাদেশে গেছেন, থেকেছেন, আবার সেখান থেকে ফিরে আসছেন। প্রশ্ন হচ্ছে জনাব তারেক রহমান কেন দেশে ফিরছেন না? তবে বিএনপি নেতাকর্মীদের জন্য সুসংবাদ, জনাব তারেক রহমান এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আর কবে ফিরবেন আসুন দেখি সেই আলোচনায়। তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় না যে এমন কোনো সিস্টেম আছে, এমন কোনো আইন আছে যে তারেক রহমানকে গ্রেফতার করবে বা এত বড় দুঃসাহসী স্পর্ধা বাংলার জমিনে আপাতত কেউ দেখানোর সাহস করবে। তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীরা অনেক কথাবার্তা বলেন বা এমনি সামনে বলেন, তো তারেক রহমান বাংলাদেশে পা দিলে ওনার চেহারার দিকে তাকাইয়া বা ওনাকে কাউন্টার করে বক্তব্য দেবে, ওরকম ব্যক্তি কিন্তু রাইট নাও বাংলাদেশে নাই। রাইট নাও বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটা। তো সেই তারেক রহমান কেন দেশে ফিরছেন না? দর্শক, ওনার মামলা জনিত অনেকগুলো ইস্যু আছে, প্লাস কূটনৈতিকভাবে তিনি যুক্তরাজ্যে যে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় থেকে পলিসি আছে, সেই পলিসি নিয়ে তিনি বাংলাদেশে ফিরতে একটু সময় লাগবে, যার কারণে এই সময়টা অপেক্ষা করছেন বলে বিএনপি বলছেন। আবার অনেকে বলছিলেন যে জনাব তারেক রহমান ভয় পাচ্ছেন যে তিনি বাংলাদেশে আসলে মানে বিএনপিকে মাইনাসের একটা পরিকল্পনা থাকতে পারে, সেই জায়গা থেকে এতদিন নানান চিন্তা। তো যেহেতু আগামী 13 তারিখ জনাব ইউনূসের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে, কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হচ্ছে তারেক রহমানকে হাতে ধরে যে বাবা চলো বাংলাদেশে চলো, দেখি কি হয়। যদি এই কাজ আসলে করে জনাব ইউনূস, অথবা তারেক রহমানকে দেশে আসার জন্য প্রস্তাব দেন যে ঠিক আছে আপনি দেশে আসেন, এখন তো আপনারই দরকার বাংলাদেশে,
রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে তারেক রহমানের মধ্যে বিকল্প নাই। সরকার বিএনপি গঠন করবে, এটা জনমনে একটা চিন্তা আছে, বা পাবলিকলিও জরিপগুলো এই রেজাল্টই বলছে। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে নিয়ে যে জলটা ঘোলা করে ফেলছেন, এখন তিনি যদি বলেন যে তারেক চলো, বা তারেক আপনি চলেন, বাংলাদেশে চলেন, আমার সাথেই চলেন, বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে, তাহলে পুরো বাংলাদেশ মানে জাতীয় সরকার গঠন করা লাগবে না, এই এক ঘটনায় জাতীয় সরকার গঠন হয়ে যাবে। মানে ক্ষমতা কে আসবে এটা পরে, বাট সিস্টেমটা এরকম হবে না। আর আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই ধরনের প্রস্তাব দিবেন কিনা সেটাও এখনো কনফিউশন আছে, দিতেও পারেন নাও দিতে পারেন। তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম তিনি গতকালকে যে তথ্য দিয়েছেন, তিনি বলছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন। আর তার বক্তব্য হচ্ছে যে সবকিছু গোছালো করা হচ্ছে। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কোনো মামলাকে না লড়াই করে এগুলোকে অটো খালাস বা খারিজ করে দিয়া তিনি দেশে আসলেন। এরপরে চেল চালাই একটার পর একটা মামলা পানির মতন ঝরে গেল, বিষয়টা তা না। তিনি প্রত্যেকটা মামলাকে ফেস করছেন এবং মামলাগুলো সবগুলো শেষ পর্যায়ে। আর এখন হচ্ছে যুক্তরাজ্য সরকারের সাথে একটা পলিসিগত ইস্যু আছে, ওনার দীর্ঘদিন সেখানে ছিলেন, সেই ইস্যুগুলোর পরে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে এটা খুব শীঘ্রই, এমনকি একটা সারপ্রাইজ থাকবে। তো আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই বৈঠকের পর সম্ভবত এই জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন, কারণ অনেক কিছু এখানে আছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে 2 ঘন্টার একটা বৈঠক হবে, বুঝতে পারছেন, সেখানে অনেক কিছু আলোচনা হবে। তো সেগুলোর পর আমার ধারণা জনাব তারেক রহমান জুন মাসে বাংলাদেশে ফিরে চলে আসবেন। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকের যে সম্ভাবনা, যেটা শিডিউল ফাইনাল, এই বৈঠক সম্ভাবনায় বিএনপিতে উচ্ছ্বাস, বিএনপি খুব খুশি। বিএনপি খুশি হওয়ার কারণটা কি? বিএনপি প্রচার করছে এরকম, বা আওয়ামীপন্থী মিডিয়াগুলো বা বিএনপির কিছু মিডিয়া আছে, বাংলা আউটলুক, এরা প্রচার করছে এভাবে যে না, এই বৈঠকে বিএনপি রাজি ছিল না, পরে রাজি হয়েছে। মানে এমন ভাব যে প্রফেসর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করতে চান লন্ডনে, যে আর তারেক রহমান রাজি হবেন না। তারেক রহমান কি ইউনূসের চাইতে বড় কিছু? এই ধরনের বেয়াদবিমূলক তথ্য প্রচার করছে বিএনপি। বাস্তবতা হচ্ছে ইউনূস বা ইউনূসের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার সাথে সাথেই বিএনপি রাজি ছিল, কিন্তু একটু ভাব দেখাচ্ছে। অবশ্যই এই ভাব দেখানোতে তাদের আরো ক্ষতি। তো ইউনূসের সাথে বৈঠক করতে রাজি না কেন? কি তারেক রহমান ইংল্যান্ডের প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার না ব্রিটিশ রাজা? ব্রিটিশ রাজা যেখানে তার ইউনূসের সাথে বৈঠক করছে, সেখানে তারেক রহমান কেন করতে পারবেন? বৈঠক না করলে বুঝতেন যে তারেক রহমানের কি করুণ পরিণতি হতো। মানুষ গালাগালি করে একদম যতটুকু সম্মান আছে ততটুকু রাখতো না। কিন্তু সেই বৈঠক নিয়ে, যে বৈঠকে বিএনপি নাকি রাজি ছিল না, সেই বৈঠক নিয়ে বিএনপি এখন উচ্ছ্বাস দেখাচ্ছে। কারণ উচ্ছ্বাসের প্রমাণ কি? এই যে প্রথম প্রমাণ হচ্ছে মির্জা ফখরুল যেটা বলেছেন যে এটা টার্নিং পয়েন্ট হবে, অথবা আরো অনেক নেতা বলেছেন যে না, ভালো কিছু হবে, এই বৈঠক দরকার আছে। এটা একটা উচ্ছ্বাস, টার্নিং পয়েন্ট হবে রাজনীতির, এই কথা বলাটা একটা উচ্ছ্বাস। এছাড়া শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক হলে দেশ উপকৃত হবে। শহীদুদ্দিন চৌধুরী এনি এখন নেগেটিভ রাজনীতি করছে। শহীদুদ্দিন চৌধুরী এনি লক্ষ্মীপুরে ইমাম হত্যায় জড়িত বিএনপি নেতাদের বাঁচাতে জোরালো তৎপরতা চালাচ্ছে। এমনকি খবর কেউ কেউ বলছে যে হসপিটালে যে রিপোর্ট অটোপসির, সেই রিপোর্ট যেন পাল্টে দেওয়া হয়, স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো, এই চেষ্টা করছে। শহীদুদ্দিন চৌধুরী এনি বিতর্কিত রাজনীতি করছেন। দর্শক, সেই এনি বলছেন ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হলে দেশ উপকৃত হবে। মানে বিএনপি উচ্ছ্বাস। এই বৈঠকে নাকি আগে আপনারা রাজি ছিল না, আপনাদেরকে রাজি করানো হয়েছে, তাহলে এখন দেশ উপকৃত হবে, টার্নিং পয়েন্ট, এইসব কথা কেন বলছেন? বোঝা গেল যে এগুলো ভুয়া কথা। বিএনপি খুশি। কেন খুশি? যে বিএনপি চারদিক থেকে মারা খাচ্ছে, কোনো লাইন নেই, কোথাও বিএনপির কথা কিছু হয় না। কারণ বিএনপির কথা যেখানে যতটুকু রাখা হয় ওটা আরো ক্ষতিকর। যেমন বিএনপি চেয়েছে ডিসেম্বর নির্বাচন, কিন্তু হচ্ছে না, এর মানে বিএনপির পরাজয়। বিএনপি চেয়েছে রাষ্ট্রপতি চুপ থাকুক, এটা থেকেছে, এখন এটা আবার বিএনপির গলার কাটা। এতে বিএনপির কোনো উপকার হয়নি, বরং রাষ্ট্রপতি চুপ থাকা এখন বিএনপি গালি খাচ্ছে। বা এই যে চুপপুকে রেখে দিয়েছে বিএনপি, শুধু এই কারণে বিএনপির যে পরিমাণ ভোট কমেছে, মানুষ বিএনপিকে যে পরিমাণ গালি দিয়েছে, ওটা বিএনপি রিগেইন করতে পারবে না। 72 সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে, এর ফলে বিএনপি যে পরিমাণ গালি খেয়েছে, যে পরিমাণ ভোট কমছে বিএনপি, এটা রিগেইন করতে পারবে না বিএনপি। অতএব বিএনপি লাভ হয় এরকম কোনো কথা কোথাও রাখা হয় না। তো বিএনপির অবস্থা খারাপ। এখন প্রফেসর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের মাধ্যমে যদি একটা ভালো সমাধান হয়, টিকে থাকার শেষ সুযোগ হিসেবে বিএনপি দেখছে, এই কারণে বিএনপি উচ্ছ্বসিত। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে সফরে গিয়েছেন। পত্রপত্রিকায় এসেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওনার সাক্ষাৎ হতে পারে। এটা খুব খুশির সংবাদ। পত্রপত্রে এটা আপনারা জানতেন, বরং ইউনূসের পক্ষ থেকে যোগাযোগ না করা হলে আপনারাই যোগাযোগ করে বৈঠক করতেন। কারণ এটা তো স্বাভাবিক যে ইউনূস লন্ডনে যাবে না, তারেক বৈঠক করবে না তার সাথে, এটা হয় না। বাংলাদেশ গণতন্ত্রের জন্য যদি এই ধরনের বৈঠক হয়, স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হবো, বাংলাদেশ উপকৃত হবে। মানে গণতন্ত্রের জন্য বৈঠক মানে বোঝা যায় যে স্পষ্ট বিএনপি পিছু হটবে, তারপরে বলবো যে না, তারেক ইউনূস বৈঠকে এটা হয়েছে। মানে বিএনপি একটু মুখ লুকাতে পারবে। যেমন ডিসেম্বর নির্বাচন থেকে যদি সরে আসে, তাহলে তো নাকে খত দিয়ে সরে আসা হয়, যে 31 ডিসেম্বর একদিন পরেও হওয়ার কোনো প্রশ্ন আসে না। কিন্তু এখন তারেক রহমান যদি রাজি হন, তখন বলতে পারবেন এটা তো তারেক ইউনূস বৈঠক হয়েছে, মানে বিষয়টা অন্যভাবে একটু বলতে পারবে। শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন একটা নির্বাচন প্রত্যাশা করছি, এপ্রিল মাসে ভোট হলে রোজার মধ্যে প্রচারণা আসলে হয় না, তখন পরীক্ষা ঝড় তুফানের মাস থেকে, এটার ব্যাখ্যা আমরা দিয়েছি। আর রোজার মধ্যে নমিনেশন পেপার সাবমিট বা এই ধরনের কিছু অফিসিয়াল কাজ করেন, প্রচারণাটা এটা রোজার পর শুরু করবেন, এক। আর দ্বিতীয় হচ্ছে
পরীক্ষা হচ্ছে মে মাসে, পরীক্ষা এপ্রিলে না, অর্থাৎ ফাও কথা বলবেন না। আর ঝড় তুফান এটা ডিসেম্বরে হতে পারে। জবাব পেয়েছেন আশা করি। আমরা আশা করেছিলাম সরকারের কাছে রোজার আগেই ভোটটা হয়ে যাবে, এটি বিবেচনায় দাবি রাখে সরকারের চিন্তা করা হচ্ছে। এখন কেন ডিসেম্বরে চাইছিলেন না, রোজার আগে হয়ে যাক এটা চেয়েছিলেন। রোজার আগে তো এটা জামাতের আমির বলেছেন। রোজার আগে মানে কি? রোজার আগে মানে হচ্ছে মার্চে বা ফেব্রুয়ারিতে। আপনার তো চেয়েছেন ডিসেম্বরে, এখন আবার রোজার আগ পর্যন্ত গেছেন। আসসালামু আলাইকুম। আসলেই বিএনপি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে। কেমন গুরুত্ব দিচ্ছে সেটা বোঝার জন্য একটি খবরই যথেষ্ট। ডক্টর ইউনূস তারেক বৈঠক, লন্ডনে গেলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক বুঝতে পারছেন, ঢাকা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী যাচ্ছেন লন্ডনে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান যে বৈঠক করবেন, সেই বৈঠকের আগে হয়তো সরাসরি কিছু সলা পরামর্শ করবে এবং কি কি আলোচনা হতে পারে তার বিস্তারিত দিক ঠিক করার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে লন্ডন গিয়েছেন। তিনি ঢাকায় বসেই বা তারেক রহমান লন্ডন থেকেই ভার্চুয়ালি যুক্ত হয়ে সলা পরামর্শ করতে পারতেন, কিন্তু না, তিনি একেবারে সরাসরি গেছেন। এই যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় বিএনপি যথেষ্ট আন্তরিক এবং বিএনপি চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে দূরত্ব আছে সেই দূরত্ব কমিয়ে যাতে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে সামনে যে একটা নির্বাচিত সরকার আসতে পারে তার পথটাকে প্রশস্ত করতে। এবং এটা আন্তরিকতা আছে বলেই কিন্তু তারেক রহমান এই বৈঠকে রাজি হয়েছে। এত তিক্ততা, দূরত্ব এবং একতরফা যে নির্বাচনের ঘোষণার পরও বিএনপি বসতে চাচ্ছে শুধু একটা মাত্র কারণে, যে বিএনপি অহেতুক আর আন্দোলনের নামে এমন কোনো পরিস্থিতি চায় না যেখানে অন্য কোনো পক্ষ এর সুযোগ দিতে পারে, যাতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংকটটা নিরসন করা যায়, দূরত্ব দূর করা যায়। বেগম খালেদা জিয়া কিন্তু সেইভাবেই নির্দেশ দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি আদিলুর রহমান খান উপদেষ্টা তাকে কিন্তু পরিষ্কার করে বলেছে যে বিএনপি কোনোভাবেই সংঘাত চায় না, চায় যে এমন একটা নির্বাচনের সময়টা নির্ধারণ করা যাতে একটা উৎসব মুখর পরিবেশে ভালো নির্বাচন হয়। এপ্রিল মাসে কোনোভাবেই নির্বাচনের ভালো সময় না, এমনিতে ডিসেম্বরই অনেক যথেষ্ট সময়, সেখানে না হয় ফেব্রুয়ারি, তাতেও বিএনপি রাজি। ফলে সবকিছু মিলায় বিএনপির দিক থেকে যেই ইতিবাচক মনোভাব আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেহেতু বৈঠকটি হবে শুক্রবার, সুতরাং আমির খসরু মাহমুদ চৌধুরী রওনা হয়েছেন। এই বৈঠকটা যাতে আরও ভালো হয়, তথ্যপাত্য বা কোনো রকম যাতে গ্যাপ না থাকে, এই জন্য একজন সিনিয়র নেতা ঢাকা থেকে গেলেন যে যাতে এই সুপারভিশনটা করতে পারেন। শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2 ঘন্টা, একটা লম্বা সময়, কিন্তু এই 2 ঘন্টাই অনেক আলোচনার সময় এবং এর মধ্য দিয়ে একটা ভালো ফলাফল চলে আসতে পারে। এদিকে এই বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির দলীয় সূত্র যুগান্তরকে এটি জানিয়েছেন। এখন 1-to-1 তারা বৈঠক করবেন লন্ডনের ডরচেস্টার হোটেলে। প্রথমবারের মতন এই বৈঠকটি হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও সেটি জানানো হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে। আগামী 13ই জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। তো এই বৈঠকে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে, যেমন ঢাকার রুহুল কবির রিজভী বলছেন যে এটা একটা ঐতিহাসিক বৈঠক হতে পারে, বা যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এখানে একটা নতুন ডাইমেনশন তৈরি হতে পারে। তো সবকিছুর সম্ভাবনার দিকে তাকিয়ে আছে, একটাই বিএনপি চাওয়া, যাতে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কতখানি ছাড় দেবেন, কতখানি নমনীয় হবেন, বা কতখানি পরিস্থিতি বুঝতে পারবেন, তার উপদেষ্টাদের মধ্যে যেহেতু কোনো পক্ষ চাচ্ছে যে না, বিএনপিকে ছাড়াই একভাবে রাজনৈতিক পরিস্থিতির দিকে এগোনো, অন্য পক্ষে যারা একটু সমঝদার বুঝদার তারা চাচ্ছেন যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে বিএনপিকে দূরে না রেখে কাছে এনে যাতে একটা ভালো নির্বাচন করা যায় এবং একটা রাজনৈতিক। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আজকের টপিকটা ছিল কি। তো যদি বুঝে থাকেন, যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।